নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাতে এসেছি প্রতিলিপি অ্যাপস থেকে নেওয়া। মায়া মৃত্যু। লেখক অনিকেত মাইতি। গল্প পাঠে আমি সাধন ঘোষ। আমি এখন হাসপাতালে, কতক্ষণ বাঁচব জানি না। আমার এই অবস্থার কথা তোমাদের কাছে পৌঁছবে কি না তাও জানি না। যদি পৌঁছায় তুমি জানবে আমার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। হাতে বেশি সময় নেই, ঘটনাটা চট করে লিপিবদ্ধ করে রাখি। ঘটনার সূত্রপাত 1 মাস আগে থেকে। আমার নাম অনিমেষ, বন্ধুরা ভালোবেসে আমায় অনি বলে রাখে। থাকি তেঁতুলবেড়িয়াতে। আমি আইডিবিআই ব্যাংকের সামান্য এক কর্মচারী। সবে গরমের ছুটি পেয়েছি। এত কাজের চাপ, ভাবছি গরমের ছুটিতে হাওয়া বদল করে কাটিয়ে দেব। কোথায় যাব এখনও ঠিক করা হয়নি, তবে এই ভারতে মনোরম জায়গার অভাব নেই। এক শনিবার সবে বাজার থেকে ব্যাগ ভর্তি আনাজ নিয়ে ঘরে ফিরে এসেছি। হঠাৎ একটা চেনা কণ্ঠস্বর শুনে ডাইনিং টেবিলের দিকে তাকিয়েই আমি অবাক হয়ে গেলাম। এ তো নিখিল। 5 বছর পরে এই প্রথম দেখলাম ছেলেটাকে। একটা প্রজেক্টের কাজে 5 বছর আগে আমার বাড়ি এসেছিল এই ছেলেটা। তারপর কাজের চাপ আর সময়ের টানে আর দেখা সাক্ষাৎ হয় না তেমন। কিরে অনি, আমাকে তুই ভুলে গেছিস রে? আমি বললাম, কেন ভাই, তোর সঙ্গে তো রোজই কথা হয় এফবিতে, আর তুই এসেছিস, ভালোই করেছিস। হ্যাপি বার্থডে ভাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, দুপুরে খেয়ে তারপর যাবি। নিখিল বলল, তুই দেখি সেই আগের মতোই আছিস। আচ্ছা বাবা, খেয়ে তারপর না হয় যাব। তবে আমি একা নয়, তোকে সঙ্গে নিয়ে যাব। কয়েকদিন আমার বাড়িতে থেকে তারপর ফিরবি। কিছুক্ষণ দোনামোনা করার পর শেষটায় আমি রাজি হয়ে গেলাম। রত দেখা হবে আর কলাও বেচা হবে, দুটোই হবে। তারপর বহুক্ষণ গল্পগুজব করলাম। কাজের কথা, দেশের কথা, আনাজপাতির দাম বাড়ানো নিয়ে কথা, ইত্যাদি ইত্যাদি। গল্প করতে করতে কখন যে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল টেরই পাইনি। খাওয়া দাওয়া সেরে মা বাবাকে বিদায় জানিয়ে বিকেলবেলায় ব্যাগপত্র গুছিয়ে নিখিলের ফোর্ড গাড়িতে তুলে দিলাম। গাড়িতে উঠতে উঠতে বাবা বললেন, বাবারা সাবধানে যেও। দুই বন্ধু বাবাকে আশ্বাস দিয়ে গাড়িতে উঠে পড়লাম। তারপর রওনা হলাম। নিখিল থাকে দুর্গাপুরে। বর্তমানে ও দুর্গাপুরের ফরেস্ট অফিসার। আমরা গিয়ে উঠব ওর ফরেস্ট বাংলোতে। নিখিল আসলে থাকে দুর্গাপুর টাউনে, তবে এখন সেই বাড়িতে তার মা বাবা এবং একটা কাজের মাসি ছাড়া আর কেউ থাকে না। কাজের ফাঁক ফোকর দেখে মাঝে মাঝে নিখিল বেড়াতে যায় তার নিজের বাড়িতে। আমরা বেরিয়েছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এখন যে ধাবায় বসে আমরা চা খাচ্ছি সেখান থেকে বাংলো এখনও 1 ঘন্টা রাস্তা। ইতিমধ্যে সন্ধে হয়ে গেছে। নিখিল বলল, একটা শর্টকাট রাস্তা আছে জানি। রাস্তা একটু খারাপ আছে, কিন্তু 40 মিনিটের মধ্যে বাংলোতে পৌঁছে যাব। অগত্যা ঠিক হলো শর্টকাট ধরবো আমরা। গাড়ি আবার ছুটল তার নিয়ম গতিতে। কিছু দূর গিয়ে নিখিল স্টিয়ারিং হুইল বাঁদিকে ঘোরালো। হাইওয়ে থেকে নেমে একটা অপেক্ষাকৃত সরু রাস্তা চলে গিয়েছে, তবে 4 চাকা যাওয়ার মতো যথেষ্ট চওড়া। কিছু দূর গিয়ে একটা কাঁচা রাস্তায় পড়লাম, তবে রাস্তাটা বেশ খারাপ। গাড়িতে শান্তভাবে বসে থাকার জন্য রীতিমতো কসরত করতে হচ্ছে। রাস্তাটা বেশ অন্ধকার, শুধুমাত্র দুটো হেডলাইটের জ্বলজ্বলে আলো যেন এ ঘন কালো অন্ধকারের ঘুরে বেরোতে পারছে না। হঠাৎ শুনতে পেলাম একটা শিয়ালের ডাক। গাটা যেন শিরশির করে উঠল। এরই মধ্যে নিখিল একটা কথা বলে বসল। লোকে বলে ফরেস্ট বাংলোর আশেপাশে নাকি কিছু অশরীরী অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু সেটা যে কি তা কেউ জানে না। আমার বুকটা ছ্যাদ করে উঠল।
নিখিল আমার অবস্থা বুঝেই বোধহয় প্রাণ খুলে বন্ধুকে ভয় পাওয়ানোর আনন্দে হাসল। নিখিলের হাসিটা আমার ঠিক ভালো ঠেকল না। তারপর বলল, আরে আজকের দিনে তুই এসব বিশ্বাস করিস? আরে এটা মডার্ন যুগ, ভূত প্রেত কিছুই হয় না। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনির সাথে সাথে গাড়িটা যেন থেমে গেল। আমি আর নিখিল একে অপরের দিকে তাকিয়ে রইলাম। হতবাক তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সামনের দিকে গেলাম। আমাদের একটু অসাবধানতার ফলে একটা শিয়াল গাড়ির তলায় চাপা পড়েছে। শিয়ালটিকে খুব সাবধানে বার করলো নিখিল। এবার নিখিলের চমকানোর পালা। গাড়ির হেডলাইটের সামনে শিয়ালটাকে আনতেই একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। শিয়ালটার 3টে চোখ, একটা চোখ অবশ্য কপালে, তার পিছনের একটা পা নেই। তার থেকেও অবাক লাগলো যে গায়ে লাল ডোরাকাটা দাগ। ভয় যে আমি পাইনি সেটা বলবো না, কিন্তু আমার থেকে বেশি ভয় পেয়েছে নিখিল। হেডলাইটের আলোয় ওর দিকে লক্ষ্য করে দেখলাম ওর মুখটা পুরো শুকিয়ে গেছে, গা হাত পা কাঁপছে। এই অবস্থায় আমরা বেলুনের মতো চুপসে যাওয়া মনটাকে লুচির মতো ফুলিয়ে সাহসী করার আপ্রাণ চেষ্টা করলাম। তারপর বললাম, ভাই শান্ত হও, পৃথিবীতে এমন অনেক অদ্ভুত প্রাণী আছে যাদেরকে আমরা এখনো চোখেই দেখিনি, এও তার মধ্যে একটা। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। একটা মানুষই অন্য মানুষের থেকে আলাদা হয়, আর এ তো একটা প্রাণীও। নিখিল দেখলাম একটু শান্ত হলো। তারপর দুজনে মিলে শিয়ালটাকে রাস্তার এক কোণে সরিয়ে গাড়িতে উঠলাম। স্টার্ট দিয়ে বেরোনোর সময় রিয়ার ভিউ মিররে দেখলাম কয়েকটা বাচ্চা শিয়াল জড়ো হয়েছে রাস্তার ধারে। বুঝলাম তারা তাদের মাকে হারিয়েছে। বাংলোয় পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গেল। বাংলোটা ছোট হলেও বেশ গোছানো। কাঠের সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উঠতেই একটা ব্যালকনি, তারপর বাঁদিকে ঘরে ঢোকার দরজা। একটা মাঝারি সাইজের ডাইনিং হল, এর ডান পাশে 2টো বড় রুম আর বাম পাশে রান্নাঘর আর বাথরুম, সব মিলিয়ে একটা সুসজ্জিত ঘর। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং হলে নরম সোফাতে গিয়ে বসলাম। নিখিল বলল, ভাই তুই বস, আমি দেখছি রাতে কি খাওয়া যায়। আমি বললাম, আরে অত চাপ নিস না, যা হোক একটা হলেই হলো। তা তোর ঘরটা বেশ পরিপাটি, একা হাতে কি করে মেনটেন করিস সেসব? নিখিল একটু হাসল, তারপর রান্নাঘরের দিকে চলে গেল। ইতিমধ্যে আমিও পকেট থেকে মোবাইল বের করে বাবাকে জানিয়ে দিলাম আমরা পৌঁছে গেছি। তারপর হাতে কাজ নেই দেখে ডাইনিং টেবিলে রাখা খবরের কাগজ পড়তে আরম্ভ করলাম। আজকের খবরের কাগজ। নিখিলের বাংলোতে আসা থেকেই আমার মনে কেন জানি না একটা খচখচানি হচ্ছে। হতেই পারে পরিশ্রান্ত বলে আজে বাজে চিন্তা আসছে মাথাতে। মন থেকে খচখচানিটা মুছে ফেললাম তখনকার জন্য। প্রায় 15 মিনিট পর আমার নাকে চিকেন কারির লোভনীয় সুস্বাদ এলো। মনটা যেন ক্ষণিকের জন্য নেচে উঠল। হাজারো ফরেস্ট বাংলোতে এসেছি বলে কথা, আর ফরেস্ট বাংলোতে এসে মাংস খাবো না, এটা কি হয়? কিন্তু পরক্ষণেই একটা খটকা লাগলো মনে। এত তাড়াতাড়ি কাঁচা মাংস রান্না হয় কি করে? পরক্ষণেই মনে হলো হয়তো আগে থেকে করা ছিল, এখন শুধু একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে হয়তো। কিন্তু তাও সন্দেহটা রয়েই গেল। ক্লান্ত ছিলাম বলেই বোধহয় ব্যাপারটাকে নিয়ে আর বেশি ভাবতে ইচ্ছা করেনি। খাওয়া দাওয়া সেরে নরম বিছানায় গা এলাতেই ঘুমের জগতে পাড়ি দিলাম। চোখ খুলে দেখি ঝলমলে রোদ আমার চোখের আলো আদারির খেলনা মাতিয়ে তুলেছে। বুঝলাম বেশ গাঢ় ঘুমে রাত কাবার করেছে। ডাইনিং টেবিলে নিখিলের সাথে দেখা হলো। টোস্ট আর চা সাজানো হয়েছে। সে বলল, গুড মর্নিং ভাই, তাড়াতাড়ি খেয়ে নে, শিকারে বেরোবো। আমি অবাক হয়ে বললাম, শিকারটা এখন নিষিদ্ধ, তাহলে তুই? নিখিল এসে বলল, আরে শিকার করা নিষিদ্ধ সেটা একেবারে ঠিক কথা বলেছিস, কিন্তু ফরেস্ট অফিসারদের জন্য স্পেশাল নিয়ম বানিয়ে ছোট ছোট বনমুরগি বা খরগোশ জাতীয় প্রাণী শিকার করার অনুমতি দেওয়া আছে।
তাই আর বেশি কথা না বাড়িয়ে চটপট খেয়ে নে, বনমুরগি শিকারের উদ্দেশ্যে বেরোবো। অজ্ঞতা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। নিখিলের কাঁধে দোনওয়ালা বন্দুক। নিখিল খুব ভালো শিকারী। একবার ওর মুখে শুনেছিলাম বহু বছর আগে ও নাকি এক গুলিতে অবদ্ধ নিশানায় এক ফুর্তিবাজ এবং দুরন্ত বাঘকে ঘায়েল করে দিচ্ছিলেন। কিন্তু সত্যি কথা বলতে শিকারটা আমি খুব একটা ভালো চোখে দেখি না। আমার মতে এই পৃথিবীতে সকলেরই বাঁচার অধিকার আছে, সে মানুষই হোক বা পশু পাখি। এইসব ভাবতে ভাবতে আমি বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। জঙ্গলের রাস্তায় চলতে গিয়ে যা হয় তাই হলো। একটা লম্বা গাছের গুড়িতে হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম। নিখিল এতক্ষণ বোধহয় আমার অন্যমনস্কতা লক্ষ্য করেছিল। এবার সে বলল, তুই তো শিকার পছন্দই করিস না, সেটা আমি জানি। তোকে জঙ্গলের মধ্যে নিয়ে আসার কারণ এই মনোরম দৃশ্যটা উপভোগ করানো। তুই শহরে থাকিস, পাখিদের মিষ্টি গান আর গাছের পাতার সরসর শব্দ তুই খুব একটা বেশি শুনিস না। তাই বলছিলাম তুই এই দৃশ্য উপভোগ কর, আর ততক্ষণে আমি চট করে বনমুরগির সন্ধানে বেরিয়ে পড়ি। 12টার মধ্যেই আমি ফিরে আসব। এই বলে নিখিল যেন জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল। বোধহয় দূরে বনমুরগি দেখা পেয়েছে। শিকারির চোখ তো। সূর্যের ঝলমলে রোদ গাছের পাতায় পড়ে এক মুগ্ধময় সৌন্দর্যের সৃষ্টি করেছে। নিজের উপর আফসোস হলো, এতদিন কেন বঞ্চিত ছিলাম এই মধুর সৌন্দর্যের কাছ থেকে। যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য লুকিয়ে আছে এই জঙ্গলের মধ্যেই। জঙ্গলের আরও ভেতরে গেলে সৌন্দর্যের আরও নমুনা পাবো, এই ভেবে জঙ্গলের ভেতর দিকে এগিয়ে গেলাম। কিছুক্ষণ বাদে সামনে একটা বড় বটগাছের নিচে ছায়ার মধ্যে বসলাম। আলো ছায়ার খেলা যতই দেখছি ততই যেন ছোটবেলার শেখা সেই কবিতার কথা মনে পড়ে যায়। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতে পারিনি। ঘোর কাটল নিখিলের ডাকে। আমি ধরপড় করে উঠে পড়লাম। নিখিলের হাতে দেখলাম একটা বড় বনমুরগি। সে বলল, দুপুরের খাবারটা বেশ ভালোই জমবে। আমি সায় দিলাম, জমে ক্ষীর হবে বল। সূর্যদেব এতক্ষণে মাঝ আকাশের পদার্পণ করেছেন। আমরা বাংলোর দিকে রওনা হলাম। দুপুরে আহারটা সত্যি বেশ ভালোই জমল। তারপর ডাইনিং হলে বসে দুই বন্ধু গল্পে মেতে উঠলাম। কিছুক্ষণ গল্পগুজব করার পর হঠাৎ নিখিল একটু গম্ভীর হয়ে বলল, আচ্ছা অনি, তুই কি সত্যি ভূতে ভয় পাস? হঠাৎ এই প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে গেলাম। বললাম, মানে এমনিতে খুব একটা ভয় যে পাই তা নয়, সেটা বলতে পারছি না। ভূত দেখার কৌতূহল আমার কাছে, কিন্তু তবুও কেন জানি না ভূতের নাম শুনলে আমার গাটা একটু হলেও ছমছম করে, তাই আর কি। নিখিল খানিকক্ষণ চুপ করে বসে রইল। তারপর সে যেটা বলল তার জন্য একেবারেই আমি প্রস্তুত ছিলাম না। সে বলল, ভূত হয়তো তোকে দেখা দিলেও দিতে পারে। আমি অবাক এবং হতভম্ব হয়ে বললাম, মানে? কিন্তু মানেটা আর জানা হলো না, কারণ ঠিক তখনই নিখিলের ফোন বেজে উঠল। কল রিসিভ করার কিছুক্ষণের মধ্যে নিখিলকে একটা কাজে বেরিয়ে যেতে হয়েছিল, আর আমার মনে কৌতূহলটা আরও বেড়ে গিয়েছিল। নিখিল ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালোবাসত ছোটবেলা থেকেই। ওর কথা কোনোবারেই আমি এক চান্সে বুঝতে পারতাম না। প্রত্যেকবারই নিখিল আমার জন্য কথার মানে বের করে বুঝিয়ে দেয়। একটু দেরি হয় অবশ্য। এবারেও ভেবেছিলাম নিখিল এসব কথার মার প্যাচ বুঝিয়ে দেবে, কিন্তু তার হলো কই। সেদিন অবশ্য নিখিলের ফিরতে একটু দেরি হয়েছিল, আর দুজনের মাথা থেকে এই প্রসঙ্গটাই একেবারে মুছে গিয়েছিল বোধহয়। কিন্তু এখন নিখিলের সব কথার উত্তর পেয়ে গিয়েছি, শুধু একটা উত্তর এখনো পাইনি, আর কোনো দিন পাবো না। যাই হোক, আসল ঘটনায় আসি। আসল ঘটনা ঘটল দিন 12 পর। বেশ হেসে খেলে কাটছিল দিনগুলো। কখনো আমি ভাবিনি
একটা বিভীষিকাময় মুহূর্ত আমার জন্য অপেক্ষা করে আছে। সেদিন নিখিল আর আমি সন্ধ্যাবেলায় ফরেস্ট বাংলো ব্যালকনিতে বসে চা খেতে খেতে ছেলেবেলার গল্প করছিলাম। হঠাৎ একটা শিয়ালের ডাক শুনতে পেলাম। জঙ্গলে শিয়ালের ডাক নতুন কিছু নয়, কিন্তু এই ডাকটা আর 5টা শিয়ালের থেকে বিকট এবং তীব্র। এই তীব্র ডাক বেশিক্ষণ কানে নেওয়া গেল না। ডাকটি শুনে মনে হলো শিয়ালটি যেন কোনো বিষয়ে চঞ্চল হয়ে পড়েছে, হয়তো কাউকে আক্রমণ করবে। কিন্তু এই শিয়ালের ডাক আর কানে নেওয়া যায় না। নিখিল আর আমি অজ্ঞতা দেখতে বের হলাম ব্যাপারটা কি। নিখিল তার বন্দুক নিতে ভুলল না। তারপর ঝোপঝাড় পেরিয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে হাঁটতে হাঁটতে আমরা বাংলোর পেছন দিকটা গেলাম, কারণ সেখান থেকেই শিয়ালের ডাক বেশি আসছে। দেখলাম ঝোপঝাড়ের মধ্যে কি যেন একটা উকি মারছে। নিখিল দেখলাম বন্দুক উঁচিয়ে সেই দিকেই তাক করেছে। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে যেই প্রাণীটা বেরিয়ে এলো তাকে দেখে নিখিলের কি হয়েছিল তা আমার মনে নেই, তবে আমার শির দ্বারা বেয়ে একটা শিহরণ বয়ে গেল। একটা শিয়াল, মানে সেই শিয়ালটা যে প্রায় 13 দিন আগে নিখিলের গাড়ির নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। না, কোনো ভুল নেই। টর্চের আলোয় স্পষ্ট দেখতে পেলাম সেই 3টে চোখ, 3টে পা, আর গায়ে সেই লাল লাল ডোরাকাটা দাঁত। শিয়ালটি মুখের দিকে টর্চের আলো ফেলতেই পিলে চমকে গেল। দাঁতগুলো বের করে যেন বিদ্রুপের হাসি হাসছে শিয়ালটা, যেন বলছে প্রতিশোধ নেব, প্রতিশোধ। পরমুহূর্তেই একটা ঝপ শব্দের পিছনে ফিরে তাকাতেই দেখি নিখিলের হাত থেকে বন্দুকটা মাটিতে পড়ে গেছে। ওর মুখ ফ্যাকাশে। আচম্বিতে শিয়ালটির তীব্র কর্কশ ডাক শুনে আত্মারাম খাঁচা হবার জোগাড়। শরীর কাঁপতে লাগলো, হাত থেকে ফোনটা পড়ে গেল। পরক্ষণেই সামনে তাকিয়ে যা দেখলাম তাতেই আমার সারা গা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দেখলাম কয়েক হাজার ফসফরাসের বিন্দু বিন্দু আলো আমাদের ঘিরে আছে। আসলে সেগুলো ফসফরাস নয়, শিয়ালের পঙ্গপাল। সন্ধ্যার অন্ধকারে যেন এক মায়াবী রূপ ধারণ করেছে এই হাজার হাজার শিয়ালের হলদেটে চোখ। তারপর সব শিয়াল একসঙ্গে ডেকে উঠল। সে সময় মনে হলো পৃথিবীর সমস্ত মৃত মানুষ যেন তাদের তীব্র কষ্টকে ফুটিয়ে তোলার জন্য মরা কান্নার মাধ্যমে নিজেদের হালকা করার চেষ্টা করছে। তারপরে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। আগুনের ভাটার মতন চোখগুলো আস্তে আস্তে নড়তে আরম্ভ করলো। প্রথমে ভেবেছিলাম শিয়ালগুলো হয়তো অন্ধকার হয়ে বাইরে বেরিয়ে আসবে আমাদের ভক্ষণ করার জন্য। তারপর দেখলাম ফসফরাসের বিন্দুগুলো একটা নির্দিষ্ট জায়গায় ঘুরপাক খাচ্ছে। আমি ভয়ে পিছিয়ে এলাম নিখিলের কাছে। এরপরেই দেখলাম সবগুলো ফসফরাসের বিন্দু যেন কোনো এক মায়া বলে একসঙ্গে মিলে মিশে গিয়ে একটা উজ্জ্বল হলদেটে গোলকের সৃষ্টি করেছে। কি উজ্জ্বল জ্যোতি! তাকাতেই পারছি না, চোখ যেন এবার ঝলসে যাবে। জ্বলন্ত আগুনের উপর দাঁড়ালে যেমনটা অনুভূত হয় ঠিক ঠিক তেমনি হচ্ছে আমার আর নিখিলের সাথে। আর চোখ খুলে রাখতে পারছি না, গা হাত অসম্ভব যন্ত্রণা শুরু করে দিয়েছে। চোখের সম্পূর্ণ অন্ধকার দেখার আগে দেখলাম হলদেটে গোলকটা আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। সারা শরীর যেন পুড়ে যাচ্ছে। আর নিখিল সে যেন কখন জ্ঞান হারিয়েছে তা টের পায়নি। জ্ঞান যখন ফিরল তখন ভোর হব হব। আমি উঠতে গিয়ে বুঝতে পারলাম গায়ে প্রচণ্ড ব্যথা। পাশে ফিরে দেখি নিখিল তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে, গা হাত পুরো ফ্যাকাশে। বহু কষ্টে উঠে দাঁড়ালাম। পা ফেলে হাঁটতেও যেন খুব কষ্ট হচ্ছে। গা এতটাই ব্যথা যেন মনে হয় শরীরের সমস্ত হাড়ে কেউ যেন বেদম পিটিয়েছে। নিখিলের অবস্থা আরও খারাপ। ওর দেহ রক্তশূন্য হয়ে গিয়েছে। ওকে হাসপাতালে না নিয়ে গেলে আর বাঁচানো যাবে না। শরীরের যতটুকু জোর ছিল সবটুকুই একত্রিত করে তুলতে তুলতে নিজের শরীরটাকে টেনে নিয়ে গেলাম নিখিলের কাছে।
নিখিলের প্যান্টের পকেট থেকে গাড়ির চাবিটা বের করার চেষ্টা করলাম। প্যান্টে হাত দিতে গিয়ে আটকে উঠলাম। নিখিলের গা অস্বাভাবিক রকম ঠান্ডা। তখন ভেবেছিলাম হয়তো নিখিলের গায়ে শিশির পড়েছিল, তাই এমন ঠান্ডা হয়ে গিয়েছে। নিখিলকে যেভাবেই হোক হাসপাতালে এনে যেতেই হবে। গায়ে প্রবল ব্যথা সত্ত্বেও নিখিলের ডান হাতটা কোনো রকমে আমার কাঁধে জড়িয়ে নিজেকে আর নিখিলকে টানতে টানতে কিভাবে যে গাড়ির সামনে এলাম তা আমি বলে বোঝাতে পারবো না। কোনো রকমে গাড়ির লক খুলে নিখিলকে ব্যাক সিটে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলাম। স্টার্ট দিয়ে কিছু দূর এগোতেই আমার চোখের দৃষ্টি হঠাৎ ঘোলাটে হতে আরম্ভ করলো। তাও কোনো রকমে হাইওয়েতে এসে গাড়ির মুখ হাসপাতালের দিকে ঘুরিয়ে অ্যাক্সিলেটারে চাপ দিলাম। আমি আমি যে আর ভালো দেখতে পাচ্ছি না। হাসপাতাল এখনো প্রায় 3 কিলোমিটার দূরে। আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। রাস্তা দেখতে আর পাচ্ছি না। মাথায় অসহ্য যন্ত্রণা করছে। তারপর একটা ধাক্কা। আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরল একেবারে হাসপাতালে। একজন ডাক্তার আমার কাছে এসে বলল, এখন কেমন বোধ করছেন? আপনি রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়েছিলেন। একজন লোক আপনাকে ওই অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে আসেন। আমি কথা বলতে গিয়ে বুঝলাম কথা বলতে খুব কষ্ট হচ্ছে। যথাসম্ভব চেষ্টা করে বললাম, আমার বন্ধু কেমন আছে? ডাক্তার বলল, আপনার সঙ্গে তো আর কাউকে আনেননি উনি, তা আপনার বন্ধুর নাম কি? নিখিল, নিখিলেশ ব্যানার্জি। ডাক্তার চমকে গিয়ে বলল, নিখিল ব্যানার্জি? উনি তো দিন 15 আগে মারা গিয়েছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ওনাকে বাংলোর পেছনে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে যখন আনা হয় ওনার আপনার মতোই অবস্থা হয়েছিল, নিউমোনিয়া। গায়ে খুব কম পরিমাণে রক্ত ছিল। যদিও সাময়িক জ্ঞান ফিরেছিল, তখন উনি বারবার আপনার নাম ধরে ডাকছিলেন। তারপর শেষবারের মতো উনি জ্ঞান হারালেন। ডাক্তারের কোনো কথা আমার কানে আর ঢুকলো না। তখন শুধু নিখিলের একটা কথাই আমার কানে বাজছিল। সে একবার বলেছিল যে আমাকে ভূত দেখা দিলেও দিতে পারে। এখন তার মানে পরিষ্কার বুঝে গেছি, নিখিল আমার প্রাণের বন্ধু ছিল। তাই নিখিলের শেষ ইচ্ছে ছিল আমি যেন তার রহস্যময় মৃত্যুর সাক্ষী থাকি। ওর মৃত্যু হয়েছে মায়াবী শিয়ালের মায়াজালে। এই শিয়াল একবার যাকে দেখা দেয় তাকে তার দলে টেনে নেয় চিরদিনের জন্য। নিখিল যখন প্রথম এইখানে ট্রান্সফার হয়ে আসে, আগের ফরেস্ট অফিসার রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। আমি জানি মায়া শিয়ালের দলে আরও অনেক নিখিল আছে যারা এই মায়া মন্ত্রের দাস হয়ে রয়েছে। আর এবার আমার পালা। তাই এই গল্প যদি তোমাদের কারো হাতে পড়ে তাহলে জানবে এই পৃথিবীর মধ্যে এখনও অনেক রহস্য আছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। আর কখনো এদিকে পা মারাতে এসো না, কারণ মায়া শিয়ালের কবলে পড়লে তোমার আর নিস্তার নেই। যে প্রশ্নের উত্তর আমি এখনো পেলাম না, না আর কখনো পাবো না, সেটা হলো নিখিলকে সেদিন দুপুরে কে ফোন করেছিল আর কেনই বা সে বেরিয়ে গিয়েছিল সেদিন। আর লিখতে পারবো না। শরীর প্রচণ্ড খারাপ লাগছে। ইতিমধ্যে মা বাবাও চলে এসেছেন। আমাকে আমাকে নিখিল ডাকছে। হয়তো সেখানে গিয়েই এই প্রশ্নের উত্তরটা আমি পাবো। আর পাচ্ছি না লিখতে। নিখিলের গলা শুনতে পাচ্ছি, অনি, আয় অনি, আমি এখানে একা, একদম ভালো লাগছে না, তুই আয় অনি। তারপর দুজনে মিলে আবার নতুন করে জীবন শুরু করব। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি।
গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।